সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। আমাকে বলছে না তুমি জেলা করে আসুনি, তোমাকে চান্স দেবো না। আমার রেকর্ড, রাজ্য রেকর্ড, আমি দৌড়তে দেবো, আমাকে চান্স দেবেন না? 30শে ডিসেম্বর থেকে বারাণসীতে আয়োজিত ন্যাশনাল স্কুল গেমসে তাঁর যাওয়া নিয়ে তৈরি হলো জটিলতা। তো তখন বলছে না দেবো না। তখন কি করবো, বলছে না আমাদের জেলা অফিস আছে, ওইখান থেকে চৌরঙ্গি লেনের অফিস আছে, ওখান থেকে লিখিয়ে আনতে হবে। তখন আমাদের ক্লাবের সেক্রেটারি অমল মুখোপাধ্যায় ছিলেন, উনি বলছেন ঠিক আছে, আমি যা কী করলে হবে বলুন, আমি যাচ্ছি। গিয়ে ওখান থেকে উনি ওই মাঠ থেকে, ইউনিভার্সিটি মাঠে হয়েছিল, ইউনিভার্সিটি মাঠ থেকে ওই চৌরঙ্গি লেনে গেছেন, গিয়ে ওদের কাছে গিয়ে যে মানে কর্মকর্তা তাকে বললেন যে এরকম হয়েছে, আপনি একটু পারমিশন দিন। তা বলছে যে ও তো ওর রাজ্য রেকর্ড, ওর একবার ন্যাশনাল স্কুল গেমস করেছে, জেলার কোনো খবর পায়নি, কি করে জেলা স্পোর্টস করে আসবে। তাও একটু গরমভাবে বলেছে, বলতে হ্যাঁ আপনি অ্যাপোলজি চান, আপনি এরমভাবে গরম করে কথা বলছেন। তো বলছে আচ্ছা কী করলে হবে বলুন, আমি লিখে দেব। তা উনি অ্যাপোলজি চেয়ে একটা লেটার দিন, তবে পারমিশন দেব। তা উনি অ্যাপোলজি চেয়ে একটা লেটার লিখে দিলেন। তখন 100-200 হয়ে গেছে অলরেডি, আমি তখন মাঠেই ছিলাম, 400টা বাকি ছিল। তো তখন 400 দৌড়লাম, 400-এ ফার্স্ট হলাম এবং রাজ্য রেকর্ড হলো। এহেন জটিলতার পরেও 1976-77-এর বারাণসীর ন্যাশনাল স্কুলস চ্যাম্পিয়নশিপ অনিমা ব্রহ্মের খেলোয়াড় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবারের প্রতিযোগিতায় বাংলা স্কুল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রতিযোগিতা শেষে তার ঝুলিতে এসেছিল সেরা খেলোয়াড়ের শংসাপত্র। 5টি ইভেন্টে তার নামের পাশে জল জল করছে সোনার মেডেল, 3টি ইভেন্টে ন্যাশনাল রেকর্ড। 1977 সাল জুড়ে অনিমা ছিলেন অপ্রতিরোধ্য, বিশেষত 400 মিটার দৌড়ে। ইন্টার রেলওয়ে অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে প্রথম হলেন। চূড়ান্ত বিতর্ক বিধ্বস্ত স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে আগের বছরে গড়া নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। তবে সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত এলো কাঁচরাপাড়ায় ইস্টার্ন রেলওয়ের প্রতিযোগিতায়, যেখানে 58.8 সেকেন্ডে দৌড়ে ভারতীয় রেলওয়ের ক্রীড়া ইতিহাসে নতুন রেকর্ড করলেন। সঙ্গে 200 মিটারের প্রতিযোগিতায় অবিশ্বাস্যভাবে হারালেন 6-7 বছর ধরে টানা বিজয়ী হওয়া প্রতিদ্বন্দ্বীকে। কাঁচরাপাড়া মিটে ও সে বছর খুব ভালো দৌড়চ্ছিল। ফার্স্ট ডেতে তো 400 হয়ে গেছে, 400-এ তো ও তো তখনই ইন্টাররেল রেকর্ড যেটা ছিল সেটা ব্রেক করেছে। আর ওর সামনে তখন 400-এর ও যে তখন এক্সেল করছিল বেশি, 400-এ ওর সামনে তখন বেঙ্গলের প্রায় কেউ নেই, কারণ তার আগের 2 বছর রীতা পাল বলে যে ওর সিনিয়র, 3-4 বছরের সিনিয়র, যে তখন আর কি রেনিং চ্যাম্পিয়ন বাংলার ছিল, তাকে 2 বছরই হারিয়ে দিয়েছে। ফলে সে 400 দৌড়ানো ছাড়ার মুখেই। তা সত্ত্বেও ইস্টার্ন রেল বরাবর অনেক ভালো ভালো অ্যাথলেট তোলে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসে, তা ছিল, কিন্তু ও 400-এ ভালো প্রুভ করেছে। 1977-এর শেষের দিকেই ইস্টার্ন রেলওয়ের কর্মী হিসেবে শুরু হয় অনিমার চাকরি জীবন, যে সংস্থার সঙ্গে জুড়ে যাবে তার জীবনের আগামী 42 বছর। 1977-78 মরশুমের শেষের দিকে কেরলের কুইলনে আয়োজিত অল ইন্ডিয়া ইন্টারস্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে 400 মিটারের প্রতিযোগিতায় অনিমা হারালেন 1975 সালে অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট অনুসুয়া বাইকে। তখন রেনিং চ্যাম্পিয়ন ছিল ডরোথি মেনজিস,
সে ছিল শিলিন কিয়ার্স, আমাকে তো ইউনিভার্সিটি মিট করতে দিল, ও ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন। আইরিন সারদানা, ওর রেলের রেকর্ড ছিল, আমি ব্রেক করেছি অল ইন্ডিয়া রেলে। অনুসুয়াবাইও ছিল, মানে 7জন মানে নামকরা প্রতিষ্ঠিত অ্যাথলেট, আর আমি তো একদম সবে মানে সিনিয়র মিট করছি। তো দৌড় তো শুরু হলো, দৌড় শুরু করলাম আমার নিজের স্টাইলে, আমি দৌড়ে যাচ্ছি, মানে আমি একটুখানি রিজার্ভ রেখে দৌড়াতাম, রিল্যাক্সে দৌড়ে একটু ফাইনালের জন্য একটু লাস্ট এর জন্য একটু রিল্যাক্স রেখে দৌড়াতাম। দৌড়ে যাচ্ছি, বেন্ডে গিয়ে 300 মিটার বেন্ডে গিয়ে তখন আমার সবার সাথে একসাথে আমরা মিট হলো, সবাই একসাথে মানে মিট করলাম। তখন আস্তে আস্তে সব আগাচ্ছে, তখন দেখলাম ফার্স্ট সেকেন্ড বেরিয়ে গেছে। তো আমি কি করলাম, যাচ্ছি এখন আর 30 কি 40 মিটার্স বাকি আছে। আমি তো আমি থার্ড হয়ে যাব, আমি তখন থার্ড যাচ্ছি, আমি থার্ড হয়ে যাব বলে মনে করে যত শক্তি ছিল গায়ে দিয়ে একদম গিয়ে মানে ওই টেপটা ছুঁয়ে মানে পড়ে গেছি। হোসি মিস্ত্রি তখন ফটোগ্রাফার ছিলেন, বেটে করে ভদ্রলোক, খুব ভালোবাসতেন আমাকে। তা উনি ফটো তুলছিলেন, আর মেরেছি ওনাকে ধাক্কা, আর দুজনেই গড়াগড়ি খেয়েছি। কুইলনের সাফল্যের 2.5 মাস পরে 1978 সালের মে মাসে পাঞ্জাবের জলন্ধরে আবারও সর্বভারতীয় স্তরে 400 মিটারের দৌড়ে প্রথম হলেন অনিমা। পরপর 2টি সর্বভারতীয় প্রতিযোগিতায় খেতাব অর্জনের দরুন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে পেলেন বর্ষসেরা অ্যাথলেটের সম্মান। এই বছরেই দক্ষিণবঙ্গে দেখা দেয় ভয়াবহ বন্যা, মাঠের অনুশীলন বন্ধ হয়ে যায়। নানা জটিলতা শেষে পাঞ্জাবের পাতিয়ালার স্পোর্টস ইনস্টিটিউটে অনুশীলনের সুযোগ পান অনিমা। এখানেই তার দেখা হয়েছিল বিখ্যাত সেনানায়ক ফিল্ড মার্শাল স্যাম মানেকশার সঙ্গে। পাতিয়ালা ক্যাম্পে থাকার সময় সবাই রেস্ট নিত, তখন আমি স্নানটা সকাল মর্নিংয়ে আমাদের প্র্যাকটিস হতো, প্র্যাকটিস হয়ে গিয়ে স্নান টান করে আমি গিয়ে বিশাল লাইব্রেরি ছিল ওইখানে পড়তাম, পড়ে তারপরে যখন খাওয়া লাঞ্চের টাইম হতো আমার বন্ধুরা আমাকে ডেকে নিয়ে যেত খেতে। আর একদিন হঠাৎ আমি লাঞ্চ করছি, একজন বিশাল লম্বা মোচা গোঁফ এসে বলছে, আমরা বাংলায় কথা বলছিলাম, 2-3টে বাঙালি মেয়ে ছিল, তো বলছে তুমি বাঙালি? আমি বলছি হ্যাঁ। বলছে আমাকে তুমি চেনো? আমি বলছি না তো। বলছে ফিল্ড মার্শাল মানেকশর নাম শুনেছে? বললাম হ্যাঁ শুনেছি। বলছে আমি মানেকশ। তা উনি ঘুরছে চারিদিকে, ক্যাম্প ঘুরে ঘুরে দেখছে যে আমাদের মাছ নেই। তখন ম্যানেজারকে ডাকলো, এই ম্যানেজার, এতগুলো বাঙালি রয়েছে, এদের পাতে মাছ নেই কেন? কাল থেকে এদের জন্য মাছের ব্যবস্থা করবে। ঈর্ষণীয় রেকর্ড সত্ত্বেও 1978 সালে নানাবিধ প্রতিকূলতায় জর্জরিত হল অনিমার কেরিয়ার। আসন্ন ব্যাংকক এশিয়ান গেমসের প্রথম ট্রায়ালে যেতে পারলেন না, ভালো ফল হলো না দ্বিতীয় ট্রায়ালেও। ক্রস কান্ট্রি করতাম যেহেতু, দমটা ছিল, তো ওখানে গেলাম, যেতে ট্রায়াল নিল, কিন্তু আমাকে স্পিড ওয়ার্কটা তখন একদম করা হয়নি এখানে বন্যার জন্যে। তো স্পিড ওয়ার্কটা না করার জন্যে আমি মানে অল অ্যালোন ভালো দৌড়ালাম, ফিনিশিংয়ে গিয়ে আমার হাত পা চলছে না, মানে ওই স্পিড ওয়ার্কটা করা ছিল না, তো তখন আমি ভালো রেজাল্ট টাইমিং করতে পারলাম না। তো তখন আমাদের এটিসি ক্যাম্পের একটি ছেলে ওখানে এনআইএস করছিলেন, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, তা উনি আমাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে এসেছিলেন। তখন উনি আমাকে বললেন যে হ্যাঁ সুজিতদা আমাকে বলেছেন তোকে স্পিড ওয়ার্কটা করানো হয়নি, যার জন্যে তোর ওই লাস্টে ওই স্পিনটা টানতে পারলি না। তা আমাকে সুজিতদা বলে দিয়েছিলেন তুই আর কলকাতা ব্যাক করবি না, ওখান থেকেই দিল্লিতে আছে আমাদের ইন্টার রেল আছে, অল ইন্ডিয়া রেল মিট, তো ওইখানে চলে যাবি। তো আমি একটা মেয়ে, সারদান রেলের একটা মেয়ে ছিল, ওকে একটু ওর সাথে বন্ধুত্ব করে নিয়ে ওর সাথেই আমি ওখান থেকে দিল্লিতে চলে এলাম। ওইখানে নিজের মতো একদম সকালবেলা বিকেলবেলা দুবেলা হার্ড প্র্যাকটিস করলাম নিজে একাই।
200টা আমার খুব মানে 200টা আমার খুব ভালো হতো, যেহেতু আমি 400 দৌড়াতাম, 200টা আমি অল অ্যালোন দৌড়ে যেতাম। তো আমি ব্লগ কাঁধে নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছি, তখন আমাদের রেলের এক স্পোর্টস অফিসের কর্মকর্তা বলছে, বাবা দেখো মেয়েটা গান গাইতে গাইতে 200 দৌড়াতে যাচ্ছ, কে কে রয়েছে জানিস? আমি বললাম, হ্যাঁ জানি তো। তা গেলাম, 200 দৌড়ালাম। 200-এ দেখলাম একটা মানে আমাদের বেঙ্গলের এক সিনিয়র দিদি ছিলেন, সে নামটা উইথড্র করে নিল, দৌড়ালো না, লাইন আপ করে ছেড়ে দিল। অনুসবাই দৌড়েছিল, দৌড়েছি যখন অনুসবাই ফার্স্ট যাচ্ছিল স্টার্টিংয়ে, তারপরেই লাস্ট 30 মিটার মতো তখন আমি অনুসবাইকে বিট করলাম। তো এখনও অনুসবাইয়ের সাথে আমার দেখা হলে বলে হুস করে বেরিয়ে গেল, আমার পাশ দিয়ে অনিমা হুস করে বেরিয়ে গেল। নভেম্বর মাসে দিল্লিতে ইন্টার রেলওয়ে অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 200 মিটার ও 400 মিটারে প্রথম হয়েও নিয়মের বাঁধনের কারণে এশিয়ান গেমসের দলে সুযোগ পেলেন না অনিমা। তবে তার পরের বছরেই অর্থাৎ 1979 সালের জুন মাসে জাপানের টোকিওতে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটিংয়ে ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেলেন তিনি, কিন্তু সেখানেও নানা অপ্রীতিকর অভিজ্ঞতা। আমাকে নিয়ে, যেহেতু আমি একদম জুনিয়র ছিলাম, তো আমাকে কিছুতেই নিয়ে যেতে চাইছে না। দিল্লিতে গেছি, দিল্লি ন্যাশনাল স্টেডিয়ামে জাপান যাওয়ার আগে কিছুদিন প্র্যাকটিস হয়েছিল, সেখানেও আমাদের যে প্রভাবশালী যে ম্যানেজার ছিলেন তিনি আমাকে বলছেন, অনিমা তুই এই মিটটা ছেড়ে দে, তোকে নেক্সট এতে ব্যাংককে তোকে মালয়েশিয়া ট্যুর দেবো, তুই এই মিটটা ছেড়ে দে। আমি বলছি না, আমি কেন ছাড়বো, আমি ছাড়বো না বলে একদম করে শক্ত হয়েছিলাম। সে তো গেলাম, তারপরে ওখানে তো জাপানে গিয়ে তো খুবই মানে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। আমাদের যে কোচ ছিল কমলজিৎ সান্ধু পাতিয়ালায় আমাকে কোচিং দিতেন, খুব ভালো কোচিং করতেন এবং আমাকে ভীষণ ভালোবাসতেন। মানে আমি যখন 300 দৌড়াতাম, 3টেই 41-এ দৌড়াতাম, তো উনি বলতেন দেখো এই টাইম করে আমি এশিয়ান গেমসে 56 করেছি, তুমি আরও ভালো টাইম করবে, তুমি দুটো একই টাইমে দৌড়চ্ছ। তারপরে এসে পায়ে থেকে রানিং শু খুলে দিতেন যখন ওই ট্রায়াল নিতেন, তো এত ভালো ব্যবহার করতেন আমার সঙ্গে। কিন্তু ওই বেঙ্গলের যে ম্যানেজার গেল, গিয়ে বলল যে আমার ক্যান্ডিডেটকে তুমি সিলেকশান দিয়ে দাও এবং তোমাকে আমি ট্যুর পাইয়ে দেব। তো সেই তারপর থেকে কী জানি কমলজিৎ সান্ধু আমার সাথে ঠিকমতো ভালো ব্যবহার করছে না। আচ্ছা, আমি 100 মিটার দৌড়াতাম, 100 রিলেতে আমি চান্স পাওয়ার কথা আমার, তো 100 রিলেতে আমাকে কিছুতেই দৌড়াতে দিল না ওই ম্যাডাম, কমলজিৎ ম্যাডাম বললো তোমার নিজের 400 মিটারতে তুমি কনসেন্ট্রেট করো। তা কিছুতেই দৌড়াতে বললো, ঠিক আছে। আমি তখন ম্যানেজারকে গিয়ে বললাম, আমাদের বেঙ্গলেরই ছিলেন তিনি, বললাম যে এরকম আমাকে দৌড়াতে দিল না। বললো না না, 18 তারিখে একটা ট্রায়াল আছে, তখন তুই 100 দৌড়বি। ও মা, তারপরে 18 তারিখে ট্রায়াল হলোই না। আমি গিয়ে আবার ওনাকে ধরলাম, কী হলো 18 তারিখে ট্রায়াল হলো না? হবে 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 এই বলে বলে পাশ কাটিয়ে কাটিয়ে চলে গেল। তারপরে তো বাইরে যাওয়ার সময় হয়ে এলো, আমরা বাইরে গেলাম। গিয়ে বাইরে গিয়ে সবাই বীণা চন্দলা আরও দুটো বাঙালি মেয়ে ছিল, এ করলো, ওরা কিছুতেই বাঙালি মেয়েরাই আমাকে ঘরে নেবে না। তা তখন ওই আমাদের ছিল আদিল সুমারিওয়ালা, তো বলছে তোমাদের বেঙ্গলের মেয়েরা এরকম কেন যে তোমাকে ঘরে নিতে চাইছে না? তা যাই হোক, ম্যাডাম কী করলো, বীণা চন্দলা বলে একটা মেয়ে ছিল, ও ভালো, তা ওর ঘরে একটা সিট খালি ছিল, কিন্তু ম্যাডাম আমাকে একটা চাবি দিয়ে দিল, দিয়ে বলল যে তুমি অনেক শ্যামবাসী হোটেলে ছিলাম, আর নতুন তো গেছি আমি, তখন মানে অত কিছু বাইরের জানি না। গিয়েছে, আমি ঘর খুঁজে পাইনি, পেয়ে আমি নিচে লিফটে করে নিচে নেমে আসছি। তখন আমাদের মুথাইয়া স্যার ছিলেন, খুব ভালো, ওই পাতিয়ালারই মুথাইয়া স্যার। উনি বলছেন, কি তুমি কেন, কোথায় গেছিলে একা একা? না, বললাম ম্যাডাম আমাকে চাবি দিয়েছিলেন, কিন্তু আমি ঘর খুঁজে পাইনি বলে আমি নিচে নেমে আসছিলাম। তো বললো কেন, চলো বলে ম্যাডামের কাছে গেল, গিয়ে বললো কেন বীণা চন্দ্রলার ঘরে সিট খালি রয়েছে, ও কেন ওখানে থাকবে না? বলে আমাকে বীণা চন্দ্রলার ঘরে সিট করে দিলেন। তো তার আগের দিন, যেদিন আমার 400 ফাইনাল, হিট ফাইনাল দুটো একদিনেই ছিল 45 মিনিটের গ্যাপে। তো সেই সারা রাত্রি আমাকে ফোন করে যাচ্ছে, আর কে ফোন করছে আমি জিজ্ঞেস করলে
বলছে আমি কৃপাল সিং বল রা হুঁ। আমি পরের দিন যে 400 আমার ফাইনাল ছিল, আমি ঠকঠক করে কাঁপছি। আমি তখন এতে ছিলাম, ঘরে ছিলাম। গোপাল সানি আমাকে ফোন করছে যে মর্নিংয়ে এ জগিং করার জন্যে। আমি তখন ঠকঠক করে কাঁপছি, এরকম অবস্থা। এবার আমি ছিলাম সেকেন্ড হিটে, আর আমাদের আর একটা মেয়ে ছিল, সে ছিল ফার্স্ট হিটে। তা আমার গ্যাপটা অনেক কম হয়ে গেছিলো। আর মানে আর খালি খালি আমাকে মানে কিছুই দরকার নয়, এসে খালি খালি জিজ্ঞেস করছে যে কিছু লাগবে কিছু লাগবে, কিন্তু আমার কিছু দিতে পারছে না। আর আমার কাছে একটা গ্লুকন ডি ছিল, সেই গ্লুকনটা অ্যাঞ্জেল মেরির হাই জাম্প ছিল, বললো আমাকে দাও, তোমাকে এসে পরে দিয়ে দেবো। এবার সেও আর তো এলো না, আমাকে দিলও না। ফলে আমার গলাটা তখন শুকিয়ে যাচ্ছে। আর 45 মিনিট মানে পর, মানে একটা 400 দৌড়ে এসে 45 মিনিট পর আবার দৌড়ানো, কিন্তু আমার তো 45 মিনিট গ্যাপটা হয়নি। যাতাতে আবার রুমে গেছি রেস্ট করতে করতে, মানে তখন আমার ফুল রিকভারটা হয়নি। তারপরে সে অবস্থাতে ফাইনাল দৌড়াতে গেলাম। ফাইনালেও খুব ভালো দৌড়েছিলাম, কিন্তু ফিনিশিংয়ে গিয়ে আমি আর মানে ভালো করতে পারলাম না, লাস্ট টেপটা ছুঁতে পারলাম না। টোকিও মিটের পরপরই জুলাই মাসে সোভিয়েত ইউনিয়নের মস্কোতে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রাক অলিম্পিক প্রতিযোগিতা স্পার্টাকিয়াড গেমসেও নির্বাচিত হয়েছিলেন অনিমা, কিন্তু সেখানেও তার যাওয়া হয়নি অভ্যন্তরীণ রাজনীতির কারণে। 1980 সালের মস্কো অলিম্পিক্সে উদীয়মান খেলোয়াড়দের একজন হয়ে তিনি গেলেন ঠিকই, তবে তা কেবলই দর্শক হিসেবে। আমাদের হঠাৎ একদিন অ্যামেচারে গেছি, আমার কোচও অ্যামেচারে ছিলেন ওই সিটি টেন্টে। সন্ধ্যেবেলা গেছি, তো গিয়ে শুনলাম যে আমরা কয়েকজন প্রমিসিং অ্যাথলেটদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা টিম পাঠাচ্ছে মস্কো অলিম্পিকে। তো তার মধ্যে আমি আছি। আমি জানতাম না, অনেকে জানতো। তা সুজিতদা আমাকে তখন বললেন, কিরে মস্কো যাচ্ছিস তো অলিম্পিকে? তা আমি অবাক হয়ে গেলাম। তারপরে শুনলাম অনেকেই জানতো, আমি জানতাম না। তা বলে, জানিস মস্কো অলিম্পিকে যাওয়া হচ্ছে মুসলমানদের যেমন মক্কায় যাওয়া, আর একজন অ্যাথলেটের অলিম্পিক দেখতে যাওয়াটাও সেই রকম, মক্কা যাওয়ার মতো। তো তারপরে মস্কোতে তো গেলাম। ক্রমাগত বঞ্চনা, তার উপর ভোগাচ্ছে চোট। এদিকে ভালো স্পোর্টস মেডিসিনের অপ্রতুলতা, উজ্জ্বল কেরিয়ার ধীরে ধীরে চরম পরিণতির দিকে এগোচ্ছে। 1982-র এশিয়ান গেমসেও যেতে পারলেন না। 1983-র নভেম্বরে দিল্লিতে ইন্টার রেল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণই তার শেষ পেশাদার প্রতিযোগিতা। মনটা খুব ভেঙে গেছিলো, এশিয়ান গেমস করতে পারলাম না। তাহলেও তারপরেও আমি দৌড়ালাম। দৌড়িয়ে আমি 100, 200, 400 স্টেট মিটে ফার্স্ট হলাম। হয়ে বেঙ্গলে ন্যাশনাল করতে গেলাম। বেঙ্গলের ক্যাপ্টেন করেছিল সেবারে আমাকে। তো সেই বছরই 83-তেই ইন্টারেল গেলাম করতে। তো ইন্টারেলে মানে পায়ে তো তখন লাগা, তো তাও আমাকে ছাড়লো না, বললো অন্তত তুমি রিলেটা অন্তত করো। তো দুটো রিলেই করলাম। তো রিলেতে আমাকে লাস্ট ম্যানই দিয়েছিল, যতটুকু গ্যাপ ছিল, মানে আমার আপ্রাণ চেষ্টা করে আমি টিমকে জিতিয়ে দিলাম। একরকম অকালেই শেষ হয়ে গিয়েছিল এক সম্ভাবনাময় কেরিয়ার। সে সমাপ্তির সঙ্গে জড়িয়েছিল বঞ্চনা, প্রত্যাখ্যানের অন্ধকার অধ্যায়। কিন্তু এত কিছুর পরেও নিজস্ব পরিসর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা অনিমা ভাবেননি কখনো। তো সুজিতদা হেসেছিলেন। আর আমারও মানে নিজের স্টেট ছেড়ে, নিজের রেল ছেড়ে যাওয়াটা খুব একটা ইচ্ছে ছিল না। এই কিছুদিন আগে, মানে বছর 4-5 আগে হবে, তো যতীনভাই শিকদার আমাদের তো ডাকে, অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনে ডাকে প্রাইজ দিতে, সম্বর্ধনা দেয়। তো ওর সাথে আমার সাথে দেখা হয়। তা ও আমার পাশে বসে গল্প করছিল, আমরা গল্প করি, খুব ভালো রিলেশন ওর সাথে আমার। তো বলছিল যে তুমিও যদি আমার মতো এরকম চলে যেতে না বেঙ্গল ছেড়ে, তাহলে তোমারও অনেক ভালো রেজাল্ট হতো। এগিয়েছে সময়, অল্প হলেও হয়তো পুরনো ক্ষতস্থানেই পড়েছে সময়ের প্রলেপ। তবু আগামী প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছেন আত্মকাহিনী লেখার। যোগ্য সহায়তা পেয়েছেন পরিবারের কাছ থেকে। 200-এ তখন বাংলার রেনিং চ্যাম্পিয়ন হচ্ছে শিরূপা ব্যানার্জি, শিরূপা চ্যাটার্জি, যখন বিয়ে হয়নি। তা ও তখন রেনিং চ্যাম্পিয়ন। তা ওকে কেউ মানে ওর থেকে 7-8 বছরের সিনিয়র,
কিন্তু খুব নাম। বাংলায় তখন ওর ধারে কাছে কেউ নেই। ইন্ডিয়াতেও ৪ জন ৫ জনের মধ্যে প্রথম থেকে যায় ও। এতে 100 200 এ। তো যাই হোক 100 ভালো করে, 200 তো করতেই পারে। 200 করেছে। এখন সেই দিন মাঠে মানে ওদের দৌড়ানোর আগে একটা মাঠে বেশ পিন ড্রপ সাইলেন্স থাকতো। কি হয়, কি হয়? অনিমা উঠেছে, পারবে, অনিমা পারবে, টপকাতে পারবে? এরকম একটা ব্যাপার থাকে। তা ও সে বছর মানে সত্যি, সত্যি দৌড়টা একটা হিস্টোরিক্যাল দৌড়ই হয়েছিল বলতে হবে। কারণ সকলকে অবাক করে দিয়ে ও শিল্পা চ্যাটার্জিকে হারিয়ে দিল 200 একেবারে। তারা তো সব তো একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে গেছে। আর অনেকেই যারা ওর খুব শুভানুধ্যায়ী কেউ দৌড়ে এসেছেন তখন প্রদীপ দা ছিলেন, মানে পিকে ব্যানার্জি, বিখ্যাত ফুটবল প্লেয়ার। উনি প্রত্যেক বছর মাঠে যেতেন এই অ্যাথলেটিক্স মিটগুলো দেখতে। আর কাঁচরাপাড়া যেহেতু ইন্টার ডিভিশন মিট, রেল ইস্টার্ন রেলের উনি তখন অফিসার, গেছেন মাঠে, গিয়ে তো একেবারে দৌড়ে এসে সাবাস সাবাস অনিমা করে পিঠ চাপড়ে দিয়ে এ করছে। আর সবাই এসে তারপরে তোকে অভিনন্দন জানিয়েছে। আর ওর যে কোচ সুজিত সিনহা, তিনি কিন্তু দূরে দাঁড়িয়েছিলেন। যেহেতু সুজিত সিনহার দুজনেই ছাত্রী, রূপাও ছাত্রী, অনিমাও ছাত্রী, সুজিত দা সেই যদি সামনে আসছেন না। তারপরে সব হয়ে যাওয়ার পরে ও যখন রানিং শু খুলে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, সকলে আস্তে আস্তে এটা কেটে গেছে ভিড়টা, তখন সুজিত দা এসে ওকে কাছে মুখ নিয়ে গিয়ে বলেছিলেন, বাঘের বাচ্চা। এই যে কথাটা বলেছেন ওর ভীষণ তখন লেগে গেল। তারপরে বলেছিলেন এরকম বাঘের বাচ্চার মতো লড়াই করবে মাঠে। বাবা মা মিলে লিখতে শুরু করেন 2009 বাবা রিটায়ার করেন এবং তারপরে ওনার হাতে সময় থাকে। তখনও মা চাকরি করছেন। তো ওই মা একটু, একটু করে মাঝে, মাঝে বলতেন আর বাবা ডায়েরিতে লিখতেন। তখন হাতে লিখছিলেন। দুজনের প্রচুর ঝগড়াঝাটি করে আ আ বাবা লিখতেন। মা তারপর বলতেন যে, "না এইটা আরেকটু অন্যরকমভাবে লেখা হোক।" তারপর মা একটা ঘটনা বলতেন, বাবা সেটা আ লিখতেন। প্যান্ডেমিকের সময় আমি তখন বম্বেতে। আম তখন বাবা ব্যাপারটাকে ডিজিটাইজ করতে শুরু করলেন। মানে অত পুরো গোটা বইটা বাবা মোবাইলে টাইপ করে লিখেছেন। তো তো ঐরকম একটা করে চ্যাপ্টার লিখতেন আর আমায় পাঠাতেন। আর প্যান্ডেমিকের সময় আমার মনে হয় এইটা একটা আমার কাছে খুবই একটা উত্তেজনার বিষয় ছিল যে কবে নেক্সট চ্যাপ্টারটা আসবে। তো আ তো আমি তখনই পড়ি মানে আস্তে, আস্তে যেভাবে প্রায় ৩০ টা মতন চ্যাপ্টার। আম এবং আমাদের খুবই ভালো লাগলো যে বইটা শুধু যে প্রকাশ হয়েছে এটা না, প্রকাশনার পর মানে প্রকাশ হওয়ার পর আম মানুষ বইটা কিনছেন এবং আ মা যেটা চেয়েছিলেন, আমি কিছুদিন আগে মার গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম মা যে মাঠে খেলাধুলো শুরু করেছিলেন, সেই মাঠে একজন খুবই প্রৌঢ় একজন অ্যাথলেটিক কোচ, তিনি বইটা অল্প বয়সী ছেলেমেয়েদের পড়ে শোনাচ্ছেন। এবং সেটাই আমার মনে হয় কোথাও একটা অসম্ভব এই প্রয়াসটাকে সার্থক করলো যে যাদের জন্য বইটা তৈরি হয়েছিল তাদের কাছে পৌঁছলো। সাদা কালোর সেই দুনিয়া যা লেখা নেই ইতিহাসে, অতীত ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়।